আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক, এটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সিক্ত পরীক্ষা, অর্থাৎ ক্ষারকীয়মূলক যে ক্যাটায়নগুলো আছে, যেগুলো ধাতু থেকে পাওয়া হয়, যে ক্যাটায়নগুলো, সেই ক্যাটায়ন বা ক্ষারকীয়মূলক এবং অ্যানায়ন বা অম্লীয়মূলকগুলোর সিক্ত পরীক্ষা। সোজা কথায় ল্যাবরেটরিতে অ্যানায়ন এবং ক্যাটায়নকে শনাক্ত করার যে প্রসেস বা যে পড়াশোনাগুলো আছে সেগুলো আমরা করব। যদিও এই স্টাডিগুলো হবে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টাল, তবুও এই ক্যাটায়ন এবং অ্যানায়নের সিক্ত পরীক্ষা এগুলো বোথ রিটেন এবং এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সৃজনশীলের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। আমাদের প্রচলিত টেক্সট বুকগুলোতে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের সিক্ত পরীক্ষাগুলো যেভাবে দেওয়া আছে তাতে একজন স্টুডেন্টের পক্ষে সেগুলো মনে রাখা একটু কষ্ট করে হতে পারে। আজকে আমি এমন একটা সহজ ট্রিকে তোমাদের এই ক্যাটায়ন এবং অ্যানায়ন সিক্ত পরীক্ষাগুলো দেখাবো, যাতে করে খুব অল্প সময়ের মধ্যে খুব সহজ ট্রিকের মাধ্যমে তুমি এই জিনিসগুলো সহজেই মনে রাখতে পারো দুই একটা নিয়মের সাহায্যেই। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথমে ক্যাটায়ন শনাক্তকরণ করব, তারপরে আমরা অ্যানায়ন শনাক্তকরণে যাব। তো আমরা প্রথমে কপার, জিঙ্ক, আয়রন 2 এবং আয়রন 3 এই চারটা আয়নকে শনাক্ত করতে পারবো একটা মাত্র যৌগের সাহায্যে। সেই প্রসেসটা আমরা দেখাবো যে এগুলো প্রত্যেকটা শনাক্তকরণ করা যাবে এই যৌগের সাহায্যে। তো যেহেতু এটা এক্সপেরিমেন্টাল পড়াশোনা, সেক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টাল কিছু উপকরণ লাগবে। যেমন আমাদের এখানে লাগবে মূলত একটা টেস্ট টিউব। একটা টেস্ট টিউবের মধ্যে ক্যাটায়ন, যাকে আমরা এক্সপেরিমেন্ট করে শনাক্ত করতে চাই, তার জলীয় দ্রবণ লাগবে। অর্থাৎ আমি প্রথমে ধরে নিব যে এই দ্রবণের মধ্যে যাকে আমি শনাক্ত করতে চাই তার লবণ বা জলীয় দ্রবণ এখানে আছে। যদি আমি কোনো একটা যৌগের মাধ্যমে, এরকম কোনো একটা যৌগের মাধ্যমে আমি তাকে শনাক্ত করতে পারি, তাহলে সেই আয়নটা সেখানে আছে। আর যদি আমার এই এক্সপেরিমেন্টটা সফল না হয়, তাহলে বুঝতে হবে সেই আয়নটা সেখানে নাই। তাহলে আমি প্রথমে ধরে নিলাম টেস্ট টিউবের মধ্যে আমি প্রথমে এই কপার যে আয়নটা আছে, ক্যাটায়নটা আছে, তাকে শনাক্ত করতে চাচ্ছি। তার মানে কপারের একটা জলীয় দ্রবণ বা একটা কপারের লবণ, মনে করো কপার সালফেট, কপার ক্লোরাইড, এই ধরনের লবণ এই টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়েছে কিছু পরিমাণ, মনে করো 2-3 মিলি এরকম। এখন এইখানে কপারের লবণ 2-3 মিলি আছে। আমি এখন এই যে যৌগটা আছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 অথবা পটাশিয়াম ফেরোসায়ানেট, উভয়ের নাম হতে পারে, তবে এই নামটা এখন আর চলে না, এটা হচ্ছে আধুনিকতম নাম। এই জন্য আমরা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 ব্যবহার করব নামের ক্ষেত্রে। মনে রাখতে হবে এই যৌগটা হচ্ছে অবস্থান্তর মৌলের একটা জটিল যৌগ। তো এই জটিল যৌগগুলোর নামকরণ কীরকমভাবে হয়, এই যৌগটার নাম কেন পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 এরকম হলো, সেটা বোঝার জন্য জটিল যৌগের নামকরণের যে ভিডিওটা আছে আমাদের এই উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের 3rd চ্যাপ্টার, যেটা পর্যায়বৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টার আছে, সেখানে জটিল যৌগের নামকরণের একটা ভিডিও দেখতে পাওয়া যাবে। সেখানে আমরা নামকরণগুলো আলোচনা করেছি, তো সেখান থেকে নামকরণগুলো কিভাবে আসে সেটা দেখা যাবে। যাই হোক এই যৌগটা হচ্ছে একটা জটিল যৌগ যার নাম পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। এই যৌগের জলীয় দ্রবণ আমরা এই টেস্ট টিউবের মধ্যে ফোটায় ফোটায় ফেলবো। ফোটায় ফোটায় এই টেস্ট টিউবের মধ্যে ফেললে যদি সেখানে কপার আয়ন থাকে, সেই কপার আয়ন এই যৌগের সাথে বিক্রিয়া করে একটা কালার দেখাবে, একটা কালারের অধক্ষেপ দেখাবে। তো সেই বিক্রিয়াটা কীরকম হয় আমরা সেইটাই সহজ করে দেখাবো, যাতে করে আমরা এই যে চারটা যে আয়ন আছে প্রত্যেকটার সাথে এই যৌগটা কিভাবে বিক্রিয়া করে সেটা বোঝা যাবে। খেয়াল করো, এটা হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। এখানে আমাদের এই অংশটা হচ্ছে এখান থেকে এই জায়গা পর্যন্ত, এই অংশটা হচ্ছে অ্যানায়ন এবং পটাশিয়াম এটা হচ্ছে ক্যাটায়ন। তো এটা যেহেতু ক্যাটায়ন, সে নিশ্চয়ই এই যে জটিল যৌগটা আছে তার অ্যানায়নের সঙ্গে যুক্ত হবে, তার মানে পটাশিয়াম বাদ দিয়ে অন্য যে অংশটা আছে তার সঙ্গে যুক্ত হবে। এখন চিন্তা করে দেখো, এই যে যৌগটা আছে এই যৌগটার K4, আমরা জানি পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, তার মানে চারটা পটাশিয়াম মিলে কত হবে, +4 হয়ে যাবে। তার মানে এইটার চার্জ যদি +4 হয়, এখানে যে অ্যানায়নটা আছে এই যে অ্যানায়নটা, এটার চার্জ হবে কত, -4। তার মানে আমরা বুঝলাম আমাদের যে FeCN6 এই যে অংশটা আছে সেটার চার্জ হচ্ছে 4-।
এই অ্যানায়নটার সাথে এই এই অ্যানায়নটার সাথে এই কপার আয়ন যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে হয়ে যাবে Cu2Fe থার্ড ব্র্যাকেট। এইটা কেন হলো খেয়াল করে দেখো যে এই যে অ্যানায়নটা আছে -4 চার্জ বিশিষ্ট যে জটিল অ্যানায়নটা আছে তার সঙ্গে এই কপার আয়নটা যদি যুক্ত হইতে চায় তাহলে কপার আয়নের চার্জও 4+ হইতে হয়। তো একটা কপারের চার্জ যেহেতু +2, তার মানে অর্থাৎ একটা কপারের চার্জ যেহেতু +2, তার মানে দুইটা কপার মিলে +4 হয়ে যাবে। এই জন্য দুইটা কপার হয়ে এটা হয়েছে +4 এবং এটা হয়েছে +4 এবং এটা হয়েছে -4 মিলে এই যৌগটা গঠন করেছে, যেই যৌগটার কালার হচ্ছে লালচে বাদামি। এই কালারটা হচ্ছে লালচে বাদামি এবং সেটা একটা অর্ধক্ষেপ পড়বে এইখানে, অর্ধক্ষেপ পড়বে লালচে বাদামি কালারের, যার ফলে আমরা বুঝতে পারবো সেখানে কপার ছিল। এই বিক্রিয়াটা সম্পূর্ণ কিভাবে লিখতে হবে সেটা আমি একটু পরে দেখাবো। আগে দেখি যে এই যৌগগুলোর ক্ষেত্রে কি হবে। একই যৌগ, তার মানে এই একই অ্যানায়ন যদি এখানে FeCN6 এই যে 4 চার্জ বিশিষ্ট যে অ্যানায়নটা ছিল তার সাথে জিঙ্ক যদি যুক্ত হইতে চায়, একই কথা জিঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, এরও চার্জ লাগবে হচ্ছে +4, তার মানে দুইটা জিঙ্ক লাগবে আমাদের। দুইটা জিঙ্ক যদি লাগে তার মানে হবে জিঙ্ক 2FeCN6 এবং এই যে যৌগটা উৎপন্ন হলো এটা হচ্ছে সাদা রঙের অর্ধক্ষেপ। সাদা কালারের অর্ধক্ষেপ যদি নিচে পাওয়া যায় তাহলে আমি বুঝতে হবে সেখানে আসলে জিঙ্কের লবণ ছিল, তার মানে জিঙ্ক ক্যাটায়নটা ছিল। একই কথা যদি FeCN6 আমরা যদি আয়রনের 2+ চার্জের সাথে চিন্তা করি তাহলে আমরা জানি এটা চার্জ হচ্ছে 4-, তাহলে এটা যদি +4 হইতে হয় আয়রন লাগবে 2টা, আয়রন 2টা লাগবে। এই কথাটার মানে হচ্ছে আমাদের FeCN6 এই যৌগটা হয়ে গেল আমাদের নতুন যৌগ। এই যৌগটার নাম কি সেটা আমরা পরে বলবো, আগে বিক্রিয়াটা লিখে শেষ করি। তারপর একই কথা এখানেও যদি আমার FeCN6 এই যে 4 চার্জ বিশিষ্ট আয়নটা আছে সে যদি এখানে যুক্ত হইতে চায়, এবার তো এখানে 2 নাই যে আমি ডাবল করে দিলেই 4-এর সমান হয়ে যাবে। তাহলে নিয়ম কি হবে, যখন দেখবা যে চার্জ একটা জোর একটা বিজোড় তখন আড়াআড়ি গুণ হবে, অর্থাৎ এই 3 চলে যাবে এইখানে এবং এই 4 চলে আসবে এইখানে। তার মানে যৌগটা কেমন হবে দেখো, Fe এর পরে আসবে 4, Fe4, এখানে FeCN6 কিন্তু এখানে চলে যাবে এই +3টা এখানে চলে যাবে, তার মানে এই হচ্ছে আমাদের যৌগ। এবং আয়রনের ক্ষেত্রে এই যৌগটার কালার হচ্ছে হালকা নীল এবং এই যৌগটার কালার হচ্ছে গাঢ় নীল। হালকা নীল যদি আসে কালার তাহলে আমরা বুঝবো সেখানে আয়রন 2+ এর দ্রবণ ছিল, এবং যদি গাঢ় নীল কালার আসে তাহলে বুঝবো যে আয়রনের 3+ বা ফেরিক আয়নের যৌগ ছিল। এখন এই যৌগগুলোর নামকরণ যদি আমরা করি, এই যৌগটার নাম হচ্ছে যে আগের মতন এখানে দেখো তো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, তার মানে হেক্সাসায়ানোফেরেট এটা থাকছেই সবখানেই, কিন্তু এই পটাশিয়ামের জায়গায় ঢুকতেছে কপার, তার মানে এই যৌগটার নাম কি হবে, কপার হেক্সাসায়ানোফেরেট। এটার নাম হবে জিঙ্ক হেক্সাসায়ানোফেরেট, বা আমরা বলতে পারি জিঙ্ক ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড। এটার ক্ষেত্রে এবার দেখো আয়রনের একটা 2 চার্জ বিশিষ্ট একটা 3 চার্জ বিশিষ্ট ছিল, তার মানে এবার নামগুলো একটু অন্যরকম। এটা হচ্ছে যে ফেরাস হেক্সাসায়ানোফেরেট, ফেরিক হেক্সাসায়ানোফেরেট, বা আমরা বলতে পারি ফেরাস ফেরোসায়ানাইড, ফেরি ফেরোসায়ানাইড। এটা ফেরাস কিন্তু ফেরিক না, ফেরি ফেরোসায়ানাইড, এগুলো হচ্ছে যৌগগুলোর নাম। তো যদি আমাকে কখনো এই ক্যাটায়নগুলো শনাক্তকরণ করতে বলে এবং এই যৌগের সাহায্যে যদি হয় তাহলে আমরা খুব সহজেই এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারবো। তাহলে একটা প্রসেস এই খেয়াল করে দেখো, 4টা ক্যাটায়নের আমরা সিক্ত পরীক্ষা করে ফেললাম, এই কালারগুলো বের করে ফেললাম। মনে রাখবে একটা জিনিস যে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দ্বারা এই যে 4টা ক্যাটায়নের যে পরীক্ষাগুলো করলাম
এগুলো হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা। এখানে নিশ্চিতকরণ পরীক্ষা বলতে বোঝানো হচ্ছে যখন আমি এই যৌগটাকে যোগ করতেছি, এটা তো আমি নিশ্চিত আমি কি যোগ করেছি সেটা তো আমি জানি। এই যোগটা করার ফলে যদি লালচে বাদামি কালার পাওয়া যায় তাহলে আমি 100% নিশ্চিত সেখানে কপার আয়ন বা কপারের লবণ আছে। যদি সাদা রং পাওয়া যায় এই যৌগ যোগ করার ফলে আমি বুঝবো 100% যে সেখানে জিঙ্ক আয়ন তথা জিঙ্কের লবণ আছে। তেমন কথা এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এই কালারগুলো পাওয়া যদি যায় এই দ্রবণ যোগ করার ফলে, এই কালারের অদক্ষেপগুলো যদি পাওয়া যায়, নিশ্চিতভাবে এই আয়নগুলো সেখানে আছে। এখন এটা তো গেল আমাদের একবারে আমরা ইন জেনারেল আমরা শিখলাম। এখন দেখি যে পরীক্ষার হলে আমাকে বিক্রিয়াগুলো ফাইনালি কিভাবে লিখতে হবে। চিন্তা করে দেখো, যদি কপারের কথা চিন্তা করি, কপার আয়ন মানে কি? কপারের একটা লবণ। আমি কি লিখবো? যে কপার, মনে করে নিলাম কপার সালফেট। কপার সালফেট যেহেতু লবণের জলীয় দ্রবণ, সেক্ষেত্রে একুয়াস স্টেটটা দিয়ে নিলাম। তারপর এই যৌগ পুরোটাকেই লিখবো যে K4FeCN6 পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। এদের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হলো? Cu2। এক কথা এই যৌগটা লিখবো আমি FeCN6 লিখে নিচে এইখানে যেহেতু এটা লালচে বাদামি কালারের অদক্ষেপ, সেক্ষেত্রে এটার এখানে ব্র্যাকেটে এস দিতেই হবে। এখানে একুয়াস অবস্থা ছিল, এটাও যেহেতু জলীয় দ্রবণ, এইটা হচ্ছে এস দিতেই হবে, কারণ অদক্ষেপ মানেই সেটা হবে সলিড জিনিস। এবং আর কি থাকলো বাকি? এইখানকার পটাশিয়াম আয়ন এবং আমার এখানকার সালফেট আয়ন, এইটা বাকি ছিল। পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন মিলে উৎপন্ন করবে K2SO4, সেটা অবশ্যই জলীয় দ্রবণে থাকবে। এই জন্য আমরা এটাকে একুয়াস স্টেট লিখব। তবে যার অদক্ষেপ তার নাম এবং কালার অবশ্যই দিতে হবে, যে এটা হচ্ছে লালচে বাদামি তো বলবোই আমি, এবং সেইটার নাম কি সেটা বলতে হবে, যে এটা হচ্ছে কপার হেক্সাসায়ানোফেরেট 2। এই 2 কিন্তু রোমান সংখ্যার 2, এটা কিন্তু সাধারণ 1 2 এর 2 না, রোমান সংখ্যার 2 সেটা লিখতে হয়। এটা অবশ্যই তোমরা জটিল যৌগের নামকরণ ভিডিওতে পুরো ব্যাপারগুলো দেখে নিবে যে কিভাবে জটিল যৌগের নামকরণ করতে হয়। তো এইভাবে আমি কমপ্লিট বিক্রিয়াটা লিখতে পারবো। তোমরা এইভাবে এইরকম একটা সালফেট আয়ন যুক্ত করে লবণ তৈরি করার মাধ্যমে পুরো বিক্রিয়াটা লিখতে পারবে, বাদ বাকি 4টা আয়নের ক্ষেত্রেও। এইবার দেখো 2 নাম্বার NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইটার জলীয় দ্রবণের সাহায্যে আমরা একবারে 6টা ক্যাটায়নকে শনাক্তকরণ করতে পারবো একই প্রসেসে। তার মানে এই জলীয় দ্রবণটাকে দিয়ে 6টা ক্যাটায়নকে একসাথে যে শনাক্ত করা যায়, এইভাবে যদি আমরা শিখি তাহলে আলাদা আলাদা করে মনে রাখার প্রয়োজন পড়ে না। খেয়াল করবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে যখন আমি এই যে টেস্ট টিউবের মধ্যে দিলাম, সেখানে যদি এই ক্যালসিয়াম ক্যাটায়নের জলীয় দ্রবণ থাকতো, তাহলে সে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যাকে যোগ করলাম তার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নামক ক্ষার তৈরি করে, এবং NH4+ আয়ন তো আছেই। এখানে যার লবণ নিতাম, যে অ্যানায়ন থাকতো সেই অ্যানায়ন এর সাথে যুক্ত হয়ে থাকতো। তো যাই হোক না কেন, আমাদের এই যে যৌগটা পেলাম সেইটার কালার হচ্ছে সাদা। ঠিক আছে, সাদা পেলাম। এইটার সাথে যদি আমি জিঙ্ক প্লাসের সাথে যদি আমি NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করতাম, তাহলে আমি পেতাম জিঙ্ক হাইড্রো অক্সাইড নামক একটা যৌগ, এবং এখানে NH4+ এখানেও আছেই। এই কালারটা যে পেলাম সেটার কালারও হচ্ছে সাদা, অর্থাৎ সাদা রঙের অদক্ষেপ পাওয়া গেল। এরপর অ্যালুমিনিয়ামের সাথে আমি যখন NH4OH যোগ করলাম, তখনও আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকীয় হাইড্রোক্সাইড পেলাম, কিন্তু যার কালারও হচ্ছে সাদা। 3টাতেই সাদা কালার পাইলাম। পাশাপাশি
তিনটা টেস্ট টিউবের মধ্যে মনে করো এরকম ক্যালসিয়ামের লবণ ছিল, জিঙ্কের লবণ ছিল এবং অ্যালুমিনিয়ামের লবণ ছিল। তিনটাতে আলাদা আলাদা করে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। যোগ করে দেখা গেল তিনটাতেই সাদা রঙের এই অদক্ষেপ পড়েছে। তো আমার মনে হতে পারে তিনটাতে একই যৌগ মনে হয় আছে, যার কারণে একই রকম সাদা অদক্ষেপ দিল, কিন্তু না। এখানে যদিও সাদা রঙের অদক্ষেপগুলোর ভৌত ধর্মে কিছুটা পার্থক্য আছে, কেউ গোলাকৃতির হয়, কেউ ভাসমান থাকে, কেউ নিচে আস্তে আস্তে পড়তে থাকে। তো আমরা যদি সেটা না বুঝি, যদি শুধু সাদা রঙের অদক্ষেপকেই বুঝি, তাহলে তো আমি আলাদা করতে পারবো না যে এদের মধ্যে কে ক্যালসিয়াম, কে জিঙ্ক, কে অ্যালুমিনিয়াম। এখন আমি এই সাদা বর্ণের অদক্ষেপগুলো যে আলাদা আলাদা ক্যাটায়নের থেকে আসা, সেটা বোঝার জন্য আমি প্রত্যেকটা অদক্ষেপ বা প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যে নতুন করে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। অর্থাৎ আমি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করতেছি। অর্থাৎ আমি এইটার দ্রবণের এই টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটাকে যোগ করলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করার ফলে দেখা যাবে যে ক্যালসিয়াম আয়ন যদি কোনো একটা পাত্রে থাকতো, তাহলে সেখানে কোনো বিক্রিয়া হয় না। বিক্রিয়া হয় না মানে সেখানে যেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেমন ছিল সে তেমনই আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ওই দ্রবণের মধ্যে মিশে গিয়েছে, সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো রূপ বিক্রিয়া করতে পারে নাই। কিন্তু যদি আমি জিঙ্ক হাইড্রোক্সাইডের পাত্রে, অর্থাৎ আমি আরেকটা পাত্রে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, কিন্তু দেখা গেল সেইটা এরকম সোডিয়াম জিঙ্কেট তৈরি করে, এবং যেই সোডিয়াম জিঙ্কেটটা এটা কিন্তু আর অদক্ষেপ না, এটা দ্রবণীয় হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের এইটা সাদা বর্ণের অদক্ষেপ ছিল সলিড আকৃতির, কিন্তু সেখানে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম সেটা সোডিয়াম জিঙ্কেট হয়ে গিয়েছে। এখন আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যেও আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। খেয়াল করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, সেখানে পাওয়া গেল সোডিয়াম AlOH4 নামক সোডিয়াম অ্যালুমিনেট। এটা পাওয়া গেল সোডিয়াম অ্যালুমিনেট, যেটা কিনা একুয়াস স্টেটে আছে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে প্রথম যে পাত্র যেখানে ক্যালসিয়াম ছিল, সেই ক্যালসিয়ামের মধ্যে কোনো বিক্রিয়া হয় নাই, কিন্তু যেই দুইটা পাত্র জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম থাকতে পারে, সেখানে এদের যোগ করার ফলে উভয়ই অদক্ষেপে হারিয়ে গেল। এখন কথা হচ্ছে, তিনজনের মধ্যে আমি একজনকে আলাদা করতে পারলাম, যে একজন হচ্ছে যাই বিক্রিয়া করে নাই, সে হচ্ছে ক্যালসিয়ামের লবণ। কিন্তু এই দুইজনে তো একই আচরণ করতেছে, সাদা বর্ণের অদক্ষেপ, আবার সেখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, আবার দেখা গেল যে কালার আবার সাদা অদক্ষেপগুলো হারায় গেল। তাহলে আমি এখন করব কি, এই দুই ক্ষেত্রেই আমি নতুন করে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব। এই জিঙ্কের বেলায় সোডিয়াম জিঙ্কেটের সাথে আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি, এবং এখানেও যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে দেখা যাবে যে জিঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করেও কোনো লাভ হয় নাই, অর্থাৎ যেমন দ্রবণ তেমনই থেকে গেছে। কিন্তু এই যে সোডিয়াম অ্যালুমিনেট যে যৌগটা আছে, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে পুনরায় এখান থেকে পুনরায় এইটার সাথে এইটা যোগ করে পুনরায় আগের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ পাওয়া যায়। অর্থাৎ AlOH3 এই যে সলিড যে যৌগটা ছিল সেটাকে আবার পাওয়া যাচ্ছে। তার মানে প্রসেসগুলো খেয়াল করো, প্রথমে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, তিনটা পাত্র, তিনটাতেই সাদা অদক্ষেপ পাওয়া গিয়েছে। এখন কোনটা কার ক্যাটায়নের অদক্ষেপ সেইটা বোঝার জন্য আমি নতুন করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। নতুন করে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে সেখানে দেখা গেল ক্যালসিয়াম একটা পাত্রে বিক্রিয়া হয় না, অর্থাৎ অদক্ষেপই থাকে, এবং বাদবাকি দুইটাতে এই অদক্ষেপগুলো আবার দ্রবণে দ্রবীভূত হয়ে মিশে যায়। তার মানে যেখানে বিক্রিয়া হয় না সেটা ক্যালসিয়ামের, আর যে দুইটাতে হয় সেই দুইটার মধ্যে একজন জিঙ্ক এবং একজন অ্যালুমিনিয়াম। এখন কোনটা জিঙ্ক কোনটা অ্যালুমিনিয়াম এটা বোঝার জন্য নতুন করে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হলো টেস্ট টিউবের মধ্যে।
অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে আছে সে আবার পুনরায় ব্যাক করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে ফেরত আসে, কিন্তু জিঙ্কের অ্যালুমিনেট যেটা সেটা কিন্তু পুনরায় ব্যাক করে না, সে ওরকম দ্রবীভূতই থেকে যায়। তার মানে প্রথমে ক্যালসিয়ামকে আলাদা করতে পেরেছি, এবার অ্যালুমিনিয়ামকে আলাদা করতে পারলাম, দুইটা আলাদা হয়ে গেল মানে অটোমেটিক জিঙ্কও আলাদা হয়ে গেল। এখন আসি 4 নাম্বার ক্ষেত্রে, যে কপার আয়ন যদি এই দ্রবণের মধ্যে থাকতো, সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড গঠন করত, যেটা কিনা হালকা নীল কালার। এই হালকা নীল কালার দেখে অনেকটাই আইডিয়া করা যায় যে এখানে কপার আছে, কিন্তু এই হালকা নীল বর্ণের কপার হাইড্রোক্সাইডের সাথে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরও অধিক পরিমাণে যোগ করি তাহলে পাওয়া যাবে এরকম টেট্রা অ্যামিন কপার সালফেটের দ্রবণ। প্রথমে এইটা পাওয়া গিয়েছিল সলিড আকৃতির, এবং এটার সাথে অধিক পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই অধ্যক্ষেপটা হারিয়ে যায়, কিন্তু এই যে টেট্রা অ্যামিন কপার সালফেট এইটা একটা দ্রবণ পাওয়া যায় যেটা হচ্ছে গাঢ় নীল কালারে পুরো দ্রবণটা, এখানে টেস্ট টিউবের মধ্যে যে দ্রবণটা ছিল পুরোটাই গাঢ় নীল বর্ণের দ্রবণ হয়ে যাবে, তাহলে আমরা বুঝবো যে সেখানে কপার আয়ন ছিল। এরপর খেয়াল করো যে বাদবাকি থাকলো আয়রনের ক্ষেত্রে, আয়রন 2 এবং আয়রন 3। আমরা কিন্তু অলরেডি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দিয়ে আয়রন 2+ এবং 3+-এর অলরেডি কিন্তু আমরা নিশ্চিতকরণ পরীক্ষা করেছিলাম। তো এগুলোর ক্ষেত্রে দেখো কি হয়, এই যে আয়রন 2+ NH4OH এর সাথে বিক্রিয়া করে FeOH2 নামক সবুজ কালারের অধ্যক্ষেপ তৈরি করে, সবুজ কালারের অধ্যক্ষেপ, এবং বাদবাকি NH4 আয়ন এখানে আছেই। NH4 আয়ন মানে কি, আসলে এখানে যে অ্যানায়নটা আছে তার সাথে এটা লবণ আকৃতিতে থাকবে, এবং Fe3+ ওই NH4OH এর সাথে বিক্রিয়া করে সে কি করবে, FeOH3 ফেরিক হাইড্রোক্সাইড, যেটা কিনা হবে বাদামি কালারের, প্লাস NH4 সে তো এখানে আছেই। তার মানে এইভাবে আমরা আয়রন 2+ আয়রন 3+, এই যে শেষের দুইটা সবুজ কালারের অধ্যক্ষেপ যদি পাওয়া যায়, এটা হচ্ছে অধ্যক্ষেপ, এই অধ্যক্ষেপগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেখানে আয়রন 2+, আয়রন 3+ থাকতে পারে। আয়রন সে এইগুলোর সাথে বিক্রিয়া করে এইরকম আয়রনের হাইড্রোক্সাইড তৈরি করলে সেটা সবুজ এবং বাদামি কালারে হতে পারে। এখানে বুঝতে হবে আয়রন 2 বা আয়রন 3+ উপস্থিত, এই কালারগুলো থাকলে তারা উপস্থিত, কিন্তু নিশ্চিত হতে হলে আমাদের আয়রন 2+ এবং আয়রন 3+-এর পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেটের ওই বিক্রিয়াটা করতে হবে, কারণ ওখানে যে হালকা নীল এবং গাঢ় নীল কালারগুলো পাওয়া যায় সেটা আর কখনোই কোনো আয়নের ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে খেয়াল করো, এই যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইটার সাহায্যে একবারে 6টা ক্যাটায়নের আমরা সিক্ত পরীক্ষা করতে পারলাম। খেয়াল করে দেখো প্রসেসগুলো প্রায় কাছাকাছি, এবং আমরা একসাথে পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি পার্থক্যগুলো একসাথে মনে রাখতে পারি।